21 তারিখ সকালে এই ঘোষণা আসলো। 21 তারিখ সন্ধ্যায় ফরিদা আন্টি ঘোষণা দিয়ে দিলেন যে বাংলাদেশ থেকে 3,000 টন ইলিশ মাছ পূজা উপলক্ষে ভারতে উপহার দেওয়া হচ্ছে। তিনি প্রথমে বলেছেন উপহার দেওয়া হচ্ছে, পরে বিভিন্ন প্রেশারের উপর তিনি বলেছেন যে না, এটা রপ্তানি হবে, প্রক্রিয়াগতভাবে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রপ্তানি করা হবে। সো এই হচ্ছে ইলিশ নিয়ে কেলেঙ্কারির মূল ঘটনা। ডক্টর ইউনূস মোদি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ইলিশ কেলেঙ্কারি। ইলিশ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পরিমাণ কেলেঙ্কারি চলছে গত কয়েকদিন ধরে, সেটা নিয়ে ভাবলাম যে কথা না বললেই নয়। বেশ কিছু রিসার্চ বেসড ইনফরমেশন নিয়ে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো আজকের টপিক যেটা আমি আবারও বলছি, বাংলাদেশ এবং ভারতের ইলিশ মাছ নিয়ে যে কেলেঙ্কারি, সেটা এই টপিকটাকে আমি আজকে দুই ভাগে ভাগ করবো। পুরো ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করবো। প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে এই ইলিশ মাছ নিয়ে পানি আসলে কত দূর গিয়েছে, বিশেষ করে ভারতীয় অংশে না, বাংলাদেশ অংশে আসলে এই পানিটা বা ইলিশ মাছ নিয়ে যে পরিমাণ কেলেঙ্কারি বা যে পরিমাণ ব্লেন্ডার হয়েছে, সেটা আমি একদম স্টেপ বাই স্টেপ তথ্য ভিত্তিক আকারে আপনাদেরকে প্রকাশ করব। আর ভিডিওর দ্বিতীয় ধাপে আমি দেখিয়ে দেব আসলে এই ইলিশ নিয়ে এই যে যত ধরনের কেলেঙ্কারি বা ঘটনা অঘটনা, এগুলোর পিছনে মূল কারণ কি, কেন বাংলাদেশ একবার বলেছে যে ইলিশ দিবে না, আবার পরবর্তীতে আবার বলছে যে 3,000 টন ইলিশ পাঠাবে। এইটার আসলে মূল কারণটা কি, সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর দ্বিতীয় ধাপে। তো শুরু করে দেই। ইলিশ নিয়ে প্রথম ধাপেই বলছি, মূল কেলেঙ্কারিটা শুরু হয় 3 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বরে আমাদের যিনি মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা আছেন, ওনার নাম হচ্ছেন ফরিদা আক্তার, ডক্টর ফরিদা আক্তার। তো ফরিদা আন্টি যেটা বলেন, উনি একটা সম্মেলনে ওনার সচিবালয়, ওনার অফিসে উনি বললেন যে এবছর পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে কোনো প্রকার কোনো ইলিশ যাবে না, স্ট্রেইট বলে দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে ওনার আগে এই বছরে বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে এবং ইলিশ খাওয়ার পরে পরবর্তীতে তিনি অন্য দেশের কথা চিন্তা করবেন। সরাসরি বলে দিয়েছেন আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে, তারপর বিদেশের চিন্তা। পরবর্তীতে দেখা গেল মানুষ তো খুব হইচই, খুব খুশি হলো, ফেসবুকে নানান রকম এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করা হলো, বিভিন্ন মহলে বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পেপারে আসলো। সবকিছু মিলিয়ে এটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হলো যে হ্যাঁ, আমাদের নতুন যে উপদেষ্টা এসেছেন তিনি অনেক বড় একটা কাজ করে ফেলেছেন, তিনি মহান, তিনি তাকে অনেক উপরে পর্যায়ে নিয়ে গেছেন। ফরিদা আন্টি, আমি আসলে আন্টি বলবো কারণ ফরিদা আন্টি নামে আমার খুব পছন্দের একজন আন্টি আছেন আমার পারিবারিক ভাবে। ফরিদা আন্টিদের আসলে প্রবলেম কি জানেন, আমার যে পরিচিত আত্মীয় ফরিদা আন্টি আছেন, তার সাথে এই আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ফরিদা আন্টির অনেক মিল আছে। ফরিদা আন্টিরা আসলে ব্যক্তিগতভাবে খুব অনেস্ট এবং সহজ সরল হন। রাজনৈতিক মারপ্যাচে আসলে তিনি তো নতুন, তিনি তো বাংলাদেশের রাজনীতির কোনো অভিজ্ঞতা তার নেই। এজন্য তিনি সহজ সরল মনে দেশের মানুষকে খুশি করার জন্য নতুন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, ভাবলেন যে দেশের জন্য ভালো কিছু করি। তিনি তার ইন্টেনশনটা কিন্তু ভালো ছিল। আবারও বলছি, ওনার ইলিশ না দেওয়ার ইন্টেনশনটা খুবই ভালো ছিল। তিনি বলেছেন যে ইলিশ দিবে না, ইলিশ বাংলাদেশের মানুষ খাবে। কিন্তু দেখা গেল কি 3 সেপ্টেম্বরে ফরিদা আন্টি ঘোষণা দেওয়ার পরপরই কোনো লাভ হলো না। বাংলাদেশের বাজারে ইলিশের কেজি হয়ে গেল 1,600 থেকে 2,000 টাকা, যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি শিওর যে আমার ভিডিও যারা দেখছেন তারা নিজেরা এটা জাস্টিফাইড এবং তারা এটা জানেন যে ইলিশ মাছের কি পরিমাণ দাম। এখনো ইলিশ মাছ বাংলাদেশের সাধারণ মানুষের পর্যায়ে আসেনি, ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। তো ফরিদা আন্টি ইন্ডিয়াতে ইলিশ পাঠালেই কি না পাঠালেই কি আসলে কিছু তেমন একটা যায় আসেনি। সবাই যেটা বলছে, এখন তো ফেসবুকের একটা যুগ, ফেসবুকে একটা গুজব চলছে। এই ফেসবুক ভিত্তিক এই জেনারেশন তাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এর বাইরে লাভের লাভ আসলে কিছু হয়নি। পরবর্তীতে দেখা গেল হঠাৎ করে এর মাঝে গতকালকে, আমি এটা হচ্ছে 21 তারিখে ঘোষণা আসলো যে বাংলাদেশ থেকে 3,000 টন ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি করা হবে পূজা উপলক্ষে। কিছু কিছু নিউজে এসেছে উপহার স্বরূপ যাচ্ছে। পরবর্তীতে আমরা জানলাম তার মাধ্যমে আমাদের আরেকজন উপদেষ্টা আছেন মিস রিজওয়ানা হাসান, উনি বলেছেন, পরিবেশ ও বন উপদেষ্টা, তিনি বলেছেন যে না, ইলিশ আসলে উপহার হিসেবে যাচ্ছে না, এটা ব্যবসায়িক ভাবে রপ্তানি হচ্ছে। ঠিক আছে, ধরে নিলাম রপ্তানি হচ্ছে। এটা কবে ঘোষণা আসলো? 21 তারিখে। 3 তারিখে ঘোষণা দেওয়া হলো যে কোনো প্রকার কোনো ইলিশ মাছ এবার ভারতে যাচ্ছে না। ঠিক আমি বলবো 18 দিন পরে 21 তারিখে ঘোষণা আসলো যে বাংলাদেশ থেকে 3,000 টন, যার মানে হচ্ছে প্রায় 30 লক্ষ কেজি, 27 লাখ বা অলমোস্ট 28 লক্ষ কেজি, অলমোস্ট হিসাব করলে টনকে যদি কেজিতে কনভার্ট করি 27 লক্ষ সামথিং কেজি
ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যাবে। একবার চিন্তা করে দেখেছেন, 27 লক্ষ বা 28 লক্ষ কেজি ইলিশ মানে কত কেজি ইলিশ? বাংলাদেশে কয়টা মানুষ এবছর ইলিশ কিনে খেতে পেয়েছে? তো যাই হোক, যখনই এই ঘোষণা আসলো 21 তারিখে, চতুর্দিকে একটা হইচই শুরু হয়ে গেল যে কি ব্যাপার। একবার উপদেষ্টা বললেন যে যাবে না, সেই ফরিদা আন্টিকে নিয়ে আবার টানা হেঁচড়া শুরু হয়ে গেল যে ফরিদা আন্টি এত ভালো মানুষ, ফরিদা আন্টি বললেন যে ইলিশ পাঠাবেন না, এবার আবার বলছেন তিনি 3000 টন ইলিশ পাঠাবেন। এটা কেমন কি হয়ে গেল? ব্যাপারটা তো সবার মাথায় হাত পড়ে গেল, বিশেষ করে যারা ফেসবুক গুজববাজি তাদের মাথায় তো একটা বাজ পড়ার মতো পরিস্থিতি। পরবর্তীতে দেখা গেল যে এখন সরকারের বিভিন্ন মহল থেকে এটা নিয়ে আবার ঘন ঘন বেশ কিছু বক্তব্য চলে আসলো। যখনই ওই যে রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা, উনি বললেন যে না, এটা উপহার হিসাবে না, এটা হচ্ছে যাবে রপ্তানি হিসাবে, যাবে রপ্তানি করা হচ্ছে, অন্যান্য প্রোডাক্টের মধ্যে ইলিশে রপ্তানি করা হচ্ছে, আমরা রপ্তানি করবো, আমরা ভারত থেকে বৈদেশিক মুদ্রা আয় করবো বা টাকা পাবো। পরবর্তীতে ফরিদা আন্টি কি করলেন? তিনি তো সহজ সরল মানুষ, তিনি তো বিপদে পড়ে গেলেন। তিনি বললেন যে আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, উনি এই বিষয়ে তেমন কিছু জানেন না বা ওনার সাথে ডিসকাস করা হয়নি, ওনার মন্ত্রণালয়ের সাথে ডিসকাস করা হয়নি, এটা করেছেন বাণিজ্য মন্ত্রণালয়। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের আমাদের এবার উপদেষ্টা কে? বাণিজ্য মন্ত্রণালয়ে এবার আমাদের উপদেষ্টা হচ্ছেন ডক্টর সালেহ আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে এ পর্যন্ত যতজন সাকসেসফুল গভর্নর আছেন তার মধ্যে তিনি একজন। তার কোনো কেলেঙ্কারি নেই, তার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই, তিনি এক কথা একজন সাদা মনের মানুষ বা একদম ক্লিন ইমেজের একজন মানুষ। তিনি সাথে সাথে এটা প্রতিবাদ করলেন, তিনি বললেন যে আসলে ইলিশ নিয়ে এত ইমোশনাল হবার কিছু নেই, এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ডিসিশন হয়েছে যে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে রপ্তানি হবে, তা প্রক্রিয়াগতভাবে রপ্তানি হয়েছে। এই কথাটা কে বলেছেন? ডক্টর সালেহ আহমদ, আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন, অর্থ বাণিজ্য উপদেষ্টা, তিনি বলেছেন। যখনই ফরিদা আন্টি ব্লেম করলেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে বিদেশি ভারতে ইলিশ পাঠানোর, সাথে সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি বললেন যে এটা নিয়ে আসলে ইলিশ মাছ নিয়ে ইমোশনাল হওয়ার কিছু নেই, এবং এই সিদ্ধান্তটা, রপ্তানির সিদ্ধান্তটা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। তাহলে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কে আছে? সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তার মানে কি, ওনার সাথে ডিসকাস করে বা ওনার আদেশেই ইলিশটা ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে। লেগে গেল না একটা লেজে গুবরে অবস্থা, লেগে গেল না একটা ব্লান্ডার সিচুয়েশন। আমাদের পানি সম্পদ উপদেষ্টা এক কথা বলছেন, রিজওয়ানা হাসান পরিবেশ ও বন উনি এক কথা বলছেন, এদিকে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা সালেহ আহমেদ সাহেব এক কথা বলছেন। আর সালেহ আহমেদ সাহেব ওনার কথায় বলেই দিয়েছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তটা এসেছে। হয়ে গেল একটা বাজে সিচুয়েশন। এই সিচুয়েশনের মাঝে এই যে লেজে গুবরের অবস্থা, এই যে ব্ল্যান্ডার সিচুয়েশনটা বাংলাদেশে আসলো, এই ব্ল্যান্ডার সিচুয়েশন বা এই যে জগা খিচুড়ি অবস্থা যাকে বলে, এই জগা খিচুড়ি অবস্থার দায় এবার কে নিবে বলেন আমাকে? এটার কোনো জবাব আপনাদের কাছে আছে? বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ সাহেব বলেই দিয়েছেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ডিসিশন হয়েছে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাবে। সো এটা নিয়ে আর কোনো ডাউট থাকে না, কোনো সন্দেহ থাকে না যে ডিসিশনটা কে নিয়েছে। ডিসিশনটা নিয়েছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ডিসিশনটা নিয়েছেন। তাহলে ব্যাপারটা হয়ে গেল না তো জগা খিচুড়ি সিচুয়েশন। ভিডিওর এবার দ্বিতীয় ধাপে চলে আসে, আসলে এই ইলিশ নিয়ে এত কেলেঙ্কারি কেন? কেন বাংলাদেশ থেকে একবার বলা হয়েছে ভারতে ইলিশ যাবে না, আবার বলা হয়েছে 18 দিন পরে ইলিশ যাবে? কেন ইলিশকে এত গুরুত্ব দেওয়া আছে? হঠাৎ করে ইলিশ মাছকে মনে হচ্ছে একেবারে হীরার টুকরা বা সোনার টুকরা আকারে জাতির কাছে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। এর প্রধান কারণটা আপনাদেরকে জানতে হবে। শিক্ষিত সমাজ আমার ভিডিও দেখেন দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, ওমান থেকে, ইন্ডিয়া থেকে আমার প্রচুর ভিউয়ার আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার আছেন। তারা আমার ভিডিওগুলো দেখেন। তাদেরকে বলছি, তাদের জন্য বলছি, সেই সব শিক্ষিত ভিউয়ারদের জন্য বলছি 100% অথেন্টিক ইনফরমেশন যে আসলে এই ইলিশ নিয়ে এত নাটকীয়তা কেন। এর প্রধান কারণ হচ্ছে সামনে যে জাতিসংঘের সাধারণ সভা আছে, ইউএনজিএ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। মূল কারণ হচ্ছে এই জেনারেল অ্যাসেম্বলির দিকে একটু ফিরে আসি। ঘটনাটা আসলে কি? এবার 79তম জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে কোথায়? অ্যাজ ইউজুয়াল জাতিসংঘের হেডকোয়ার্টারে আমেরিকার নিউ ইয়র্কে হচ্ছে, জাতিসংঘের হেড অফিসে হচ্ছে। কবে হচ্ছে? অনুষ্ঠানের মূল পর্বটা শুরু হবে 24 তারিখে। 24 তারিখে বিভিন্ন দেশগুলো তাদের ডিবেট নিয়ে, তাদের প্রস্তাব নিয়ে বক্তব্য প্রদান করা শুরু করবে। এটা শেষ হবে 30 তারিখে। বাংলাদেশ থেকে ঢাকা রিকোয়েস্ট করেছে 7ই সেপ্টেম্বর, আমি আবারও বলছি ডেটটা কোট করুন, 7ই সেপ্টেম্বর ঢাকা থেকে
পররাষ্ট্র উপদেষ্টা দপ্তর থেকে দিল্লিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইউএনজিএ বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে জাতিসংঘের সাধারণ সভায় ভারতের যে প্রধানমন্ত্রী আছেন মিস্টার নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চান। 7ই সেপ্টেম্বর ঢাকা থেকে রিকোয়েস্ট করা হয়েছে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চান ডক্টর ইউনূস আমেরিকাতে জাতিসংঘের সাধারণ সভার মাঝে। এগুলোকে বলা হয় সাইডলাইন মিটিং। সাইডলাইন মিটিংটা কি আসলে অনুষ্ঠানের মূল পর্ব তো থাকে, সেখানে একটা স্কেডিউল করা থাকে, এটা পর এটা হবে, এটা পর এটা হবে। এর বাইরে বেশ কিছু সময় থাকে প্রত্যেকটা দেশের উপদেষ্টাদের বা প্রত্যেকটা দেশের যে রিপ্রেজেন্টেটিভরা যান, সরকার প্রধানরা যান, তাদের হাতে কিছু ফ্রি টাইম থাকে। এই ফ্রি টাইম গুলোতে তারা যেটা করেন যে অন্যান্য দেশগুলোর সাথে লিয়াজও করেন, তারা বেশ কিছু লিয়াজও মিটিং করে থাকেন। সাইডলাইন মিটিং বলা হয় এই মিটিং গুলোকে। ধরেন ডক্টর ইউনূস এখন মোদির সাথে সাইডলাইন মিটিং করতে চেয়েছেন। এর আগে যখন শেখ হাসিনা গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ সভাতে, তিনি ওখানে গিয়ে অন্যান্য বিভিন্ন দেশের সাথে সাইডলাইন মিটিং করেছেন, ইম্পর্টেন্ট কথা বলেছেন। এগুলো সবার অ্যাসেম্বলির বাইরে, জাতিসংঘের যে শিডিউল আছে এই শিডিউলের বাইরে ওই দেশগুলোই তারা কার সাথে মিটিং করবেন। এমনকি এই সাইডলাইন বৈঠকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো আছে, গণমাধ্যমগুলোতে তারা ইন্টারভিউ দিয়ে থাকেন। যেমন শেখ হাসিনা একবার ফোর্বস ম্যাগাজিনে ইন্টারভিউ দিয়েছেন, আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার বিবিসি থেকে ইন্টারভিউ দিতে পারেন। ওনারা এই মিটিং গুলো করে থাকেন যে জাতিসংঘের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান সূচির বাইরে সাইডলাইনে তারা অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করতে পারেন, মন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে, উপদেষ্টা পর্যায়ে বৈঠক হতে পারে, অথবা বিভিন্ন সাংবাদিকদেরকে তারা সময় দিয়ে থাকেন এই মিটিংটা। তো ডক্টর ইউনূস যখন রিকোয়েস্ট করলেন যে মোদী সাহেবের সাথে বসতে চান, ইন্ডিয়া এটা সাথে সাথে কোনো রেসপন্স করেনি। তারা এটা নিয়ে তেমন কোনো হ্যাঁ না কিছুই বলেনি, তারা কোনো রেসপন্সই করেনি। হঠাৎ করে 21শে সেপ্টেম্বরে ইন্ডিয়ার পররাষ্ট্র যিনি মন্ত্রী আছেন তিনি বললেন যে আসলে মোদী সাহেবের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা সরাসরি এটাকে ডিনাই করলেন। ডক্টর ইউনূসের সাথে মোদীর আমেরিকাতে জাতিসংঘের সাধারণ সভাতে কোনো ধরনের কোনো বৈঠক হচ্ছে না, কোনো মিটিং হচ্ছে না, তারা এটা সরাসরি মানা করে দিলেন। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়া কেন ক্যান্সেল করলো, তো তিনি কারণ হিসেবে একটা লেম এক্সকিউজ দিয়েছেন। এই লেম এক্সকিউজটা কি, তিনি বলেছেন যে মোদি জাতিসংঘের সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য আগে পৌঁছাবেন ইন্ডিয়াতে, ওয়ারএস ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ থেকে জাতিসংঘের সভায় যোগ দিতে একটু দেরি হবে। তো টাইমের শিডিউল মেলেনি, টাইম কনফ্লিক্ট করেছে, এটা উনি বলে সাংবাদিকদেরকে অ্যাভয়েড করে গিয়েছেন। শুধুমাত্র এইটুকুই বলেছেন যে শিডিউল না মেলার কারণে মিটিং হয়নি। ইন্ডিয়া কিন্তু সরাসরি বলে দিয়েছে যে এটা ডিনাই হবে। এটা ডিনাই হবে যখনই 21 তারিখে ঘোষণা দিল ইন্ডিয়া যে আপনার মোদি এবং ইউনূসের কোনো বৈঠক হচ্ছে না, সাথে সাথে 21 তারিখ সকালে এই ঘোষণা আসলো। 21 তারিখ সন্ধ্যায় ফরিদ আন্টি ঘোষণা দিয়ে দিলেন যে বাংলাদেশ থেকে 3000 টন ইলিশ মাছ পূজা উপলক্ষে ভারতে উপহার দেওয়া হচ্ছে। তিনি প্রথমে বলেছেন উপহার দেওয়া হচ্ছে, পরে বিভিন্ন প্রেশারের উপরে তিনি বলেছেন যে না, এটা রপ্তানি হবে, প্রক্রিয়াগতভাবে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে এটাকে রপ্তানি করা হবে। সো এই হচ্ছে ইলিশ নিয়ে কেলেঙ্কারির মূল ঘটনা। ডক্টর ইউনূস মোদী সাহেবের সাথে দেখা করতে চেয়েছিলেন, মিটিং করতে চেয়েছিলেন আমেরিকাতে জাতিসংঘের সভায়, কিন্তু মোদী যখনই এটাকে ডিনাই করে দিল, ভারত সরকার যখনই বলে দিল যে না, তারা ডক্টর ইউনূস সরকারের সাথে কোনো ধরনের কোনো সাইডলাইন মিটিং করবে না, সাথে সাথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে একটু তেল মারার জন্য বা একটু খুশি করার জন্য বা পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করার জন্য দেখছে যে ডিপ্লোম্যাটিক অবস্থা খুবই বেগতিক, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক বা হচ্ছে যে পররাষ্ট্র বিষয়ক যে সিচুয়েশনটা সেটা খুবই বাজে দিকে যাচ্ছে। সাথে সাথে চিন্তা করলো যাক, দুর্গাপূজা আসতেছে, ইলিশ মাছ যেহেতু ইন্ডিয়াতে খুবই ফেভারিট একটা জিনিস, আমরা একটু পাঠিয়ে দিই, দেখি সম্পর্কটাকে একটু স্বাভাবিক করা যায় কিনা। তো এই হচ্ছে মূল ঘটনা। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইলিশ একবার না পাঠানোর কারণে কি কি পরিমাণ ব্ল্যান্ডার সিচুয়েশন হলো সেটা আপনারা জানতে পারেন, এবং পরবর্তীতে কেন এত তড়িঘড়ি করে 3000 টন ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি করার ঘোষণা আসলো সেটা আপনারা ক্লিয়ারলি জানতে পারলেন। এই হচ্ছে মূল কারণ। সো আমাদের আসলে উপদেষ্টাদেরকে এটাই বলবো, ডক্টর ইউনূস সাহেব উনি অত্যন্ত নোবেল একজন পার্সন, তিনি নোবেল বিজয়ী, তিনি একজন নোবেল লরিয়েট, তিনি অনেক মেধাবী একজন মানুষ। আর এছাড়াও আমাদের উপদেষ্টা মন্ডলীরা যারা আছেন তারা অনেক মেধাবী, তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ নিজ বিগত পেশাতে তারা সবাই সাকসেসফুল। তাদেরকে একটু বলবো আপনারা এই দয়া করে পররাষ্ট্র নীতির দিকে মন দিন, কিভাবে বৈদেশিক সম্পর্ক সুস্থ সুন্দর করা যায় সেদিকে একটু মনোযোগ দিন। তা না হলে বাংলাদেশ সারা বিশ্ব থেকে আলাদা হয়ে যাবে, কোণঠাসা হয়ে যাবে, যেটা বাংলাদেশের ভবিষ্যৎকে অত্যন্ত অন্ধকারের দিকে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।